সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের মধ্যে। তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবে, তাহলে অবশ্যই তোমরা যে কোনো একটা সংখ্যাকে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখতে হয় সেটি অবশ্যই জানতে পারবা। এর পাশাপাশি আর একটি জানতে পারবা যে সাধারণ লগের পূর্ণক নির্ণয় করে কিভাবে, সেই বিষয়টি তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হতে পারবে। তো এই জন্য তোমাদের সামনে আমি কিছু সংখ্যা এখানে আগেই লিখে রেখেছি। তো এই সংখ্যাগুলো সম্পর্কে আজকে আলোচনা করব মূলত। তো এখন সর্বপ্রথম এখানে একটা অক্ষর লেখা আছে, অক্ষর যেটা এন। এই এন সমান এখানে লেখা আছে a ইন্টু 10 টু দ্য পাওয়ার এন, a ইন্টু 10 টু দ্য পাওয়ার এন। এখানে মূলত এই জিনিসটা যে বিষয়টাকে বোঝানো হয় যে আসলে a মানে কি, আবার 10 টু দ্য পাওয়ার এন এটার বিষয়টার মানেটা কি। আসলে আমরা যখন কোনো বৈজ্ঞানিক সংখ্যা দেখি, অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো সংখ্যা দেখি, তখন এরকম সংখ্যাগুলো আমরা দেখতে পাই। এরকম যে 10-এর পাওয়ারে কিছু একটা থাকে আর এই পাশে কিছু একটা থাকে। তো এই পাশে যে কিছু একটা থাকে সেটাই হচ্ছে এটা, আর এখানে 10-এর পাওয়ার হিসেবে যেটা থাকে সেটা হচ্ছে এটা। এখন এই জিনিসটার একটা ব্যাখ্যা এখানে আছে যে এই যে এন অর্থাৎ একটা সংখ্যা, এই সংখ্যাটা অবশ্যই হতে হবে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, যে সংখ্যাটা হবে 0-এর থেকে বড়। অর্থাৎ এমন একটা সংখ্যা আমরা নেব যে সংখ্যাটা এরকম, যদি বলি যে 5, 6, এই সংখ্যাটা অবশ্যই 0-এর থেকে বড়, 0-এর থেকে ছোট না। তাহলে এইখানে বলা হয়েছে 0-এর থেকে বড় সংখ্যা হতে হবে। তারপরে বলছে কি যে এই 0-এর থেকে বড় যে সংখ্যাটা হবে, এখানে যে এ আছে না, এইখানে ফার্স্টের এ অর্থাৎ এই অংশটুকু, এখানের এই অংশটুকু হতে হবে কি 1-এর সমান অথবা 1 থেকে বড়, আর 10-এর থেকে ছোট। 10 থেকে ছোট হতে হবে, 1-এর সমান হইতে পারবে অথবা 1-এর থেকে বড় হইতে পারবে 10-এর মধ্যে, তবে 10-এর চেয়ে বড় হতে পারবে না। তো এই কথা বলা হয়েছে এখানে। আর এখানে যে পাওয়ার হিসেবে এন আছে, এই এনটা হবে জেড অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে। এখানে সবসময় পাওয়ারটা, এই যে পাওয়ারগুলো আছে, পাওয়ারগুলো সবসময় কিছু হবে, পূর্ণ সংখ্যা হবে। তো এখন আমরা এখানে এই অঙ্কগুলো মানে সংখ্যাগুলোকে একটু ব্যাখ্যা করি। সেক্ষেত্রে এখানে লেখা আছে 6237। এখন এই যে 6237, এটার এখানে একটা দশমিক চিহ্ন আমি দিয়ে দিছি, যে কোনো সংখ্যায় শেষে একটা দশমিক থাকতে পারে। অর্থাৎ আমি যদি এখানে 500 লিখি, 500-র পরে এখানে দশমিক থাকলে 00 থাকতে পারে। ঠিক আছে, তাহলে এখানে 6237, এখানে যদি একটা দশমিক চিহ্ন দেই, তাহলে দশমিকের আগে অঙ্ক আছে কতটি, আমার 4টি। তো এখন যখন আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে এই সংখ্যাটিকেই লিখছি এখানে এভাবে, তো কাজটা করছি এখানে মূলত যে 6 দশমিক অর্থাৎ প্রথম যে সংখ্যাটা আছে, অঙ্কটা আছে, এই অঙ্কের এইখানে একটা দশমিক চিহ্ন দিয়া বাকি সংখ্যাটা এই পর্যন্ত আমরা লিখলাম। এতটুকু লেখার পরে গুণ চিহ্ন দিলাম, দেওয়ার পরে 10-এর ঘাত অর্থাৎ 10-এর ঘাত হিসাবে এখানে 3 লিখছি। এখন এই 3 আসলো কোত্থেকে? এইখানে এই 3 আসছে মূলত এইখানে যতগুলো সংখ্যা আছে পূর্ণ সংখ্যা, দশমিক বিন্দুর আগে যতগুলো পূর্ণ সংখ্যা আছে তার থেকে 1 কম। মনে রাখতে হবে, দশমিকের আগে যতগুলো সংখ্যা আছে পূর্ণ সংখ্যা, এই সংখ্যাগুলোর যে কতটি আছে 4টি, তাহলে হবে এখানে 1 কম হবে অর্থাৎ 3 হবে। পরবর্তী যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি আমরা সেমভাবে এখানে লিখছি। প্রথম এই যে 6 আছে না, এখানে 6-এর বেলা যে কোনো সংখ্যা হতে পারে, তবে এইখানে 6, এই জন্য আমরা 6-এর পরে দশমিক দিয়ে এখানে লিখছি। আর এখানে বলাই আছে যে 1-এর থেকে বড়, 10-এর থেকে ছোট হইতে হবে, তাহলে এখানে 6। তো 6-এর পরে যদি আমরা দশমিক চিহ্ন দিয়ে দেই, দশমিক চিহ্ন দিয়ে আমরা এটাকে এভাবে লিখলাম, লেখার পরে গুণ চিহ্ন দিয়ে 10-এর স্কোয়ার লিখলাম। এখন 10-এর এখানে স্কোয়ারটা মূলত আসলো কীভাবে, যে এই যে দশমিক চিহ্নের আগে এখানে পূর্ণ অঙ্ক আছে কয়টি? অঙ্ক আছে 3টি। তাহলে তার চেয়ে 1 কম হলে হবে কত? 2। তাহলে এখানে আমার পাওয়ার আসবে 2। সেমভাবে আবার এই সংখ্যাটার ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, সেক্ষেত্রে এখানে দশমিক চিহ্ন দিয়ে দেওয়া আছে। আমরা আগের মতো ওইভাবে লিখব যে প্রথমটার পরে দশমিক দিয়ে বাকি অঙ্কগুলো এখানে লিখলাম, লেখার পরে গুণ চিহ্ন দিয়ে 10-এর পাওয়ার এখানে 1 আসলো। কী জন্য 1 আসলো? কারণ হচ্ছে এই দশমিক বিন্দুর আগে অঙ্ক আছে 2টি, তাহলে 2টি থাকলে তার চেয়ে 1 কম হবে আমার এখানে 10-এর পাওয়ার। তাহলে 2-এর থেকে 1 গেলে থাকে 1, সেই 1 হিসেবে এখানে 1 আসছে। এবারে
পরবর্তী সংখ্যাটি আছে 6.237। এটাকে আমরা যেভাবে আছে এইভাবেই এখানে লিখছি, কারণ এখানে একটা অঙ্কের পরে দশমিক, এখানে একটা অঙ্কের পরে দশমিক দিয়ে আমরা এই পর্যন্ত লিখলাম। লেখার পরে গুণচিহ্ন দিয়ে 10-এর ঘাত আসলো কত? এখানে 0। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমরা আগের বার শিখছিলাম যে কি দশমিকের আগে যতগুলো অঙ্ক থাকবে তার চেয়ে এক কম, তাহলে দশমিকের আগে অঙ্ক আসেই একটা, যদি আরও এক বাদ দেয় তাহলে হবে কি 0, তাহলে 10-এর পাওয়ার হবে 0। এবারে আরেকটি সংখ্যা, এই সংখ্যাটি হচ্ছে এরকম যে 0.6237, অর্থাৎ এর দশমিকের আগে কোনো সংখ্যাই নাই, দশমিকের আগে এর আগে কোনো সংখ্যাই নাই। যদি এরকম কোনো সংখ্যা হয় যে দশমিকের আগে কোনো সংখ্যা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ঘাতটা মাইনাস হিসেবে আসবে। এই যে ঘাত অর্থাৎ 10-এর যে পাওয়ার, এটা মাইনাস হিসেবে আসবে। এখন কথা হচ্ছে এখানে -1 আসলো কেন? কারণ হচ্ছে এর আগে মনে রাখতে হবে দশমিক বিন্দুর পরে যতগুলো শূন্য হবে তার চেয়ে এক বেশি হবে 10-এর ঘাত। তো এইখানে কিন্তু কি নাই, দশমিকের পরে কোনো শূন্যই নাই। শূন্য যেহেতু নাই, তাহলে এক বাড়বে শুধু, তাহলে -1 অর্থাৎ 10⁻1 এখানে আসবে। পরবর্তী সংখ্যাটি হবে কি, আমরা সেম আগের নিয়ম মতোই লিখবো যে এখানে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো একটার পরে দশমিক দিয়ে আমরা এখানে সাজাই লিখলাম, তারপরে গুণ চিহ্ন দিলাম। দেওয়ার পরে এবারে কাজ আছে 10⁻2 আসলো করতে। কারণ হচ্ছে যে দশমিক বিন্দুর পরে, এই যে দশমিক বিন্দুর পরে যতগুলো শূন্য থাকবে তার চেয়ে এক বেশি হবে এখানে 10-এর ঘাত। তো এখানে দশমিকের পরে শূন্য আছে একটি, আর এক বেশি নিলে অর্থাৎ আরও এক বাড়াইয়ে নিলে তাহলে হবে -2, 1 আর -2, অর্থাৎ তাহলে আমার এখানে 10-এর ঘাত আসলো -2। আর একটা বিষয় মনে রাখতে হবে যে দশমিক চিহ্নের আগে যদি কোনো সংখ্যা এখানে না থাকে তখন থেকে আমাদের শূন্য শুরু হয়, অর্থাৎ এখানে দশমিকের আগে যদি কোনো পূর্ণ সংখ্যা না থাকে তখন থেকে ওই সংখ্যাগুলোকে আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে ইনভার্স হিসাবে এই সংখ্যাগুলো বসবে। উপরের সংখ্যাগুলো কিন্তু ইনভার্স হয় না। এখানে দশমিকের আগে সংখ্যা ছিল, এখানে দশমিকের আগে সংখ্যা ছিল, এখানে দশমিকের আগে কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা না থাকার কারণে এখানে কিন্তু মাইনাস আসছে, এটা মনে রাখতে হবে। তারপরে শেষে যে একটা সংখ্যা, এই সংখ্যাটা আমরা একটু দেখি। দশমিকের পরে শূন্য আছে কয়টি? 2টি। তাহলে আমরা এগুলোকে এখানে লিখলাম দশমিক দিয়ে, লেখার পরে গুণচিহ্ন দিয়ে 10⁻3 দিলাম। কারণ কি? কারণ হচ্ছে দশমিকের পরে যতগুলো শূন্য থাকবে তার চেয়ে এক বাড়াইয়া আমার এখানের এই 10-এর ঘাতটা নিতে হবে। তাহলে 2টি শূন্য আছে, তাহলে এখানে হবে 3টি শূন্য হবে। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা বুঝতে পারলাম যে যেই কোনো একটা সংখ্যা আমাকে যদি দেওয়া হয়, আমি চাইলেও ওই সংখ্যাটাকে আমি এইভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখতে পারবো। তো এখন হচ্ছে সাধারণ লগের পূর্ণক জিনিসটা কি? সাধারণ লগের পূর্ণক জিনিসটা হচ্ছে একেবারে খুবই সহজ। এখানে পাওয়ার হিসেবে যত আছে ততই হবে এই সংখ্যাটির পূর্ণক। সাধারণ লগের যদি বলা হয় এত এর সাধারণ লগের পূর্ণক কত? 3। এত এর সাধারণ লগের পূর্ণক কত? 2। এত এর সাধারণ লগের পূর্ণক কত? 1। এত এর সাধারণ লগের পূর্ণক কত? 0। এত এর সাধারণ লগের পূর্ণক কত? -1। তাহলে বিষয়টা হচ্ছে আমাদের এইখানে ঘাত হিসাবে যেই বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি কোনো সংখ্যা লেখা না থাকলেও বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা এইটাকে কল্পনা করে এটা লিখছি। তো এটা লেখার পরে এখন কথা হচ্ছে এই পাওয়ার হিসেবে যতই আসে ততই হচ্ছে সাধারণ লগের পূর্ণক, আমাদের সাধারণ লগের পূর্ণক। তো বিষয়টা হচ্ছে পূর্ণকগুলো কিভাবে আমরা নির্ণয় করছি এখানে আমরা দেখিয়ে দিছি। তো যদি এরপরেও তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। দরকার হলে আমি আরও ক্লিয়ার করে সুন্দর করে অন্য একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো আজ আর নয়, খোদা হাফেজ।